হাসছেন কেন আপনি? না, এমনি। মিতুল রোশানল দৃষ্টিতে তাকিয়ে উঠে দাঁড়ালো। আর এক মুহূর্ত সে এখানে থাকবে না। টুম্পাকে বলে তৎক্ষণাৎ সে বাড়িতে চলে আসে। রাজকুমার বলল। মিঠু গেল, মিঠু গেল। রূপক এবার শব্দ করে হাসলো। রাজকুমারের মাথায় হাত বুলিয়ে বলল। যে একটা নাম দিয়েছিস না, দারুণ। রিনভি একটা হলুদ রঙের থ্রি পিস পরে রেস্টুরেন্টে বসে আছে। তার সাপ তার সামনে রাখা কোল্ড কফি। খাওয়ার রুচি নেই, এভাবে তো আর একা একা বসে থাকা যায় না। তাই বাধ্য হয়ে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছে। কিছুক্ষণ বাদে বাদে সে হাত ঘড়ি ফোনে সময় দেখছে। এখনও টুটুলের আসার কোনো নামগন্ধ নেই। ছেলেটার সময় জ্ঞান বলতে তো কিছুই নেই। এরকম একটা ছেলেকে কিভাবে যে মেয়ের যোগ্য মনে করেছেন বাবা আজিজুল হক। মনে মনে বসে থাকতে থাকতে রিনভির বিরক্ত এসে গেছে। রিনভিরা দু ভাই এক বোন, সেই সবার বড়। দু ভাই দুজন ছোট। বর্তমানে সে মাস্টার্স করার পাশাপাশি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছে। সে তার লাইফ নিয়ে পুরো দস্তর হ্যাপি ছিল। হুট করে বাবা মায়ের মাথায় বিয়ের ভূত ঢুকেছে। অনেক সময় দিয়েছেন তারা রিনভিকে। এবার বিয়ের পিড়িতে তাকে বসতে হবে। রিনভির কোথাও কোনো সম্পর্ক নেই। তাই সে বাবা মায়ের পছন্দ করা ছেলেকেই বিয়ে করবে বলে জানিয়েছে। কিন্তু বাবা যে এমন একটা ছেলেকে তার জন্য পছন্দ করে বসে থাকবে, এটা সে ভাবেনি। অপেক্ষার অবসান ঘটিয়ে টুটুল এলো প্রায় 25 মিনিট লেট। চুলগুলো অবিন্যস্তভাবে কপালের উপর পড়ে আছে। সে রিনভির মুখোমুখি বসল। চমকপ্রদ হাসি দিয়ে বলল। সরি, একটু দেরি হয়ে গেল। একটু নয়, অনেকটা। এগেন সরি। রাস্তায় এত জ্যাম ছিল, আর কি বলবো। এ কি শুধু কপি কেন? আর কিছু অর্ডার করেননি? এরপর সে আর রিনভির জবাবের অপেক্ষা না করে ওয়েটারকে ডেকে নিজের জন্য নিজের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার দিল। মেনু কার্ড রিনভির দিকে এগিয়ে দিয়ে বলল। কি খাবেন, অর্ডার দিন। রিনভি মেনু কার্ড নিল না, ওয়েটারকে বলল। একটা চিকেন বার্গার আর লেমন জুস। ওয়েটার অর্ডার নিয়ে চলে যাওয়ার পর টুরুল নড়ে চড়ে বসে বলল। তারপরে বলুন, আবার দেখা করতে এলেন? নিশ্চয়ই বাবা মায়ের চাপে। রিনভি এক পলক তাকিয়ে থেকে বলল। হুম। টুটুল হাসছে। রিনভি এতক্ষণ পর টুটুলের গায়ের শার্ট লক্ষ্য করলো। সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এই শার্টটা সে নিজে বান্ধবীকে দিয়ে কাস্টমাইজ করিয়েছিল ছোট ভাইয়ের জন্য। এই শার্টটা টুটুলের কাছে এলো কি করে? রিনভি এভাবে শার্টের দিকে তাকিয়ে থাকতে দেখে টুটুল নিজেও শার্টের দিকে তাকালো। ময়লা লেগেছে ভেবে হাত দিয়ে ঝেড়ে ফেললো। ময়লা নাকি? এই শার্টটা কোথায় পেলেন আপনি? কেন, ঘরে ছিলেন? কোনো পেজ থেকে নিয়েছেন? দূর না, আমি কখনো অনলাইন থেকে শপিং করি না। তবে আমার ছোট বোন করলে করতে পারে, সম্ভবত ওই কিনছে। রিনভি একটু দমে গেল। হতে পারে টুটুলের বনি পেজ থেকে এইরকম শার্ট নিয়েছে। তাও সে মনের সন্দেহ দূর করতে গিয়ে বাসায় ভাইকে জিজ্ঞেস করবে বলে ঠিক করলো। আপাতত এই টপিকটা বাদ দিয়ে দুজনে নর্মাল আলোচনা তুলল। মিতুলের আজ ভার্সিটিতে যাওয়া হবে না। বাবা মায়ের সঙ্গে ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাবে। পাত্রী বাবার অফিসের কলিগের মেয়ে। মেয়ের ছবি দেখেছে মিতুল, দারুণ মিষ্টি দেখতে। তবু যে ভাইয়া কেন বিয়েতে রাজি হতে চাচ্ছে না কে জানে। টুটুল রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বের হয়। মিতুল তখন ড্রয়িং রুমে বসেছিল, তার হাতে চায়ের কাপ। টুটুল কাপটা নিয়ে চুমুক দিল। মিতুল চোখ মুখ কুঁচকে বলল। এটা আবার কেমন স্বভাব? আমার খাওয়া চা খাচ্ছ? তো তোর মুখে কি পাখিটা পটি লেগে গেছে আছে যে তোর খাওয়া চা খেতে পারবে না? বাজে কথা শুধু। মাকে বললেই তো চা দিত। সাইদিত, পারলে আজ আমাকে ঝাড়ু দিয়ে পেটাবে। কেন? কারণ আমি এনবিদের বাসায় যাচ্ছি না। গেলে কি হবে? কিছুই হবে না। আমার না গেলেও কিছু হবে না। তাই আমি ঠিক করছি যাব না।
মেয়েকে কি তোমার পছন্দ হয়নি? পছন্দও করিনি, অপছন্দও করিনি। তুমি একটা পাগল। সকাল সকাল আমার মাথা খেও না। যাও অফিসে। যাচ্ছি। আমি যাওয়ার পর মাকে বলিস যে অফিসে চলে গেছে। এই নে তোর চায়ের কাপ। মিতুলের হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে টুটুল অফিসে চলে গেল। এ খবর শুনে বাবা মা দুজনেই ভীষণ রেগে গেলেন। ফোন দিয়ে টুটুলকে ইচ্ছে মতো ঝাড়ল দুজনের ক্ষোভের মুখে পড়ে টুটুল জানিয়েছে দুপুরে সে রিজভিদের বাসায় যাবে। এতে অল্প হলেও বাবা মা শান্ত হয়। মিতুল চলে যায় রেডি হতে। আজ আর বিকেলের আগে এ বাড়ি থেকে আসা যাবে বলে মনে হয় না। সে আকাশি রঙের একটা থ্রি পিস পরেছে, হাতে পড়েছে সাদা আকাশি মিলি খাঁজকাটা কাচের চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, পিঠ পর্যন্ত চুলগুলো খোলাই রেখেছে। গোলগাল মুখের মিষ্টি মেয়ে বলে চায় মিতুলকে। সে রেডি হতে বাবা মাও রেডি হয়ে গেছেন। তিনজনে একসাথে বাড়ি থেকে বের হলেন। শীতে রূপকের সাথে দেখা হয়ে যায় বলে বাহুল্য। রূপক প্রথমে চোখ সরাতে পারেনি। পরক্ষণে মিতুল যখন ভুরু কুঁচকে তাকালো তখন নিজেকে দমিয়ে নিয়েছে রূপক। মনে মনে প্রশ্ন জাগে। এত সেজে গুজে যাচ্ছে কোথায়? প্রশ্ন করতে না পারলেও মিতুলকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ফিসফিস করে বলে, কানে একটা ফুল গুজলে সাজ পূর্ণতা পেত। মিতুল হাঁ করে তাকায় রূপকের দিকে। রূপক মুচকে হাসতে হাসতে উপরে চলে যায়। রূপককে নিয়ে আর ভাবনার জাল বুনল না সে। বাবা মায়ের সঙ্গে রিনভিতের বাড়িতে পৌঁছানোর পর আজিজুল হক এবং বিউটি বেগম সাদরে ওদের আপ্যায়নের ব্যবস্থা করলেন। ড্রয়িং রুমে বসে মিতুল ঘাড় ফিরিয়ে সাজসজ্জা দেখছে। বিশাল বড় ড্রয়িং রুমের একদম শেষ দিকে একটা বারান্দা। দমকা বাতাস সাদা রঙের পদ্মগুলো এলোমেলোভাবে উড়ছে। মিতুলের দারুণ পছন্দ হয়েছে বাড়িটা। রিনভি বাবা মা এবং মিতুলের বাবা মা খোশ গল্পে মেতে উঠেছে। বিউটি বেগম তার ছেলে আয়নকে ডেকে পরিচয় করিয়ে দিলেন। আয়ন এবার ক্লাস 5-এ পড়ছে। বিউটি বেগম ছেলের উদ্দেশ্যে বলেন, আয়ান, তোমার মিতুলাপুকে বাড়িটা ঘুরিয়ে দেখাও তো। আর রিনভিকে বলো তাড়াতাড়ি রেডি হয়ে এখানে আসতে। আয়ন বাধ্য ছেলের মতো মাথা নাড়ল। মিতুলও ওভাবে বসে থাকতে বোর হচ্ছিল। তাছাড়া তার ভীষণ ইচ্ছে করছিল বাড়িটা ঘুরে দেখার জন্য। বাড়ি ঘুরে দেখতে দেখতে আয়নের সাথে তার ভাব জমে যায়। প্রথম দেখায় আয়নকে শান্তশিষ্ট মনে হলো। ক্রমে তার চঞ্চলতা প্রকাশ পাচ্ছে। সে মিতুলকে বলে, এই জানো, তোমার নামটা কিন্তু অনেক সুন্দর। মিতুল তাকে মুচকি হাসলো। আয়ন ফের বলে, ঠিক তোমার মতো, তোমাকে দেখে আকাশ মনে হচ্ছে। তুমি তো দারুণ কথা বলতে জানো। জানি, সবাই বলে। কি বলে? এই যে তুমি যা বললে। এই শোনো, তুমি এখানে একটু অপেক্ষা করবে? আমি আপুকে যাওয়ার কথা বলতে ভুলে গেছি, বলে আসি। মিতুল মিষ্টি করে হেসে বলে, আচ্ছা যাও। আমি এই যাব আর এই আসবো। বলে আয়ান দৌড়ে চলে গেল। মিতুল করিডোরে ধরে একা হাঁটছে। রুমগুলো যেদিকে সেদিকেও করিডোরের শেষ মাথায় একটা বারান্দা। বাড়িটা যার পছন্দে বানানো হয়েছে সেই মানুষটার রুচির তারিফ না করে পারছে না মিতুল। এভাবে রুম ছাড়াও একটা খোলা বারান্দায় দেওয়া যায় এরকম সুন্দর একটা আইডিয়া একটা সুন্দর মনের মানুষ মাথাতেই আসে। সে খোলা বারান্দার কাছে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে তার নাকে প্রবেশ করলো বেলি ফুলের ঘ্রাণ। সে চোখ বন্ধ করে প্রাণ ভরে শ্বাস নিল। শ্বাসে ভেতরে প্রবেশ করলো বেলি ফুলের ঘ্রাণ। বেলি ফুল মিতুলের সবচেয়ে পছন্দের ফুল। সে একটি ফুল ছিঁড়ে নাকের কাছে নিয়ে ঘ্রাণ শুকছে। আচানক তার পায়ের কাছে
নরম কিছু স্পর্শ পাওয়ায় সে চোখ মেলে পায়ের দিকে তাকালো। নাদুস নুদুস ছেলে দুটো কুকুরের বাচ্চা তাকে ঘিরে ধরেছে। ভয় পেয়ে দুপা পিছিয়ে গিয়ে পেছনে রুমের সাথে থাকা দরজাটি খুলে যায় এবং সে না চাইতেও ভিতরে চলে যায়। পেছন ফিরে তাকিয়ে যা দেখার তার জন্য মোটো প্রস্তুত ছিল না সে। একটা ছেলের সাউন্ড বক্সে গান বাজিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ওড়াধুরা নাচছে। তার পরনে শার্ট বা টি শার্ট কিছুই পরেনি, খালি গা। আয়নার সামনে নাচতে নাচতে হঠাৎ করে মিতুলকে দেখে ছেলেটি চমকে যায়। দুহাত জড়সড় করে বুকের উপর রেখে বলে, ও গড, কে আপনি? মিতুল ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। এমন ঘটনার সম্মুখীন হতে হবে এটা কল্পনা অতীত ছিল। সে কুকুর দুটোর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, আল্লাহর দুনিয়ার সব পশু পাখি যে কেন আমার পেছনে পড়ে থাকে। ছেলেটি এতক্ষণ চটজলদি করে টি শার্ট পরিয়ে নিয়েছে। দু কদম এগিয়ে এসে মিতুলকে ভালো করে লক্ষ্য করে সে চুপ হয়ে যায়। মেয়েটাকে তার চেনা চেনা লাগছে। পরক্ষণে মনও পড়ে যায়, এটা তো সেই মেয়েটা যাকে সে দুবার সাহায্য করেছিল। মিতুল অপরাধীর নাই মাথা নত করে বলে, সরি, আমি আসলে ইচ্ছে করে আসতে চাইনি। কুকুর দুটো হঠাৎ পিছু নিল, তাই ভয় পেয়ে। কুট্টি কিট্টি এরকম অপরিচিত মানুষ দেখলে চোখে চোখে রাখে। সরি। অনেক কুকুর দুটোর দিকে তাকিয়ে বলে, ওদের নাম কুট্টি আর কিট্টি। ও আপনি এখানে? মানে আমি বাবা মায়ের সঙ্গে এসেছি রিনভি আপুকে দেখার জন্য। আই সি, আপনি টুটুল ভাইয়ার বোন? জি। আমি অনেক, নির্ভি আপুর ছোট ভাই। আমি মিতুল। দুজনের কথোপকথনের মধ্যে আয়ান চলে আসে। মিতুলকে উদ্দেশ্য করে বলে, কোথায় হারিয়ে গেছিলে? তোমাকে খুঁজে খুঁজে আমি হায়রান। অনেক হেসে বলে, কিট্টি আর কুট্টি দৌড়ানি দিয়েছে। আয়ান নায়কের মতো ভাব নিয়ে বলল, ভয় পেও না, আমি তোমার সাথে আছি, ওরা তোমার কিচ্ছু করতে পারবে না। অনেক আয়নের মাথায় চাটি মেরে বলে, আসলে বড় নায়ক। মিতুল আপু, হ্যাঁ মিতুল আপু, চলো আমরা ছাদে যাই। মিতুল রাজি হলো। অনেকের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিয়ে আয়নের সঙ্গে ছাদ থেকে চলে যায়। অনেক মিতুলকে চিনল। মিতুল যে অনেককে চেনেনি এটা অনেক ভালো করেই বুঝতে পেরেছে। ওরা চলে যাওয়ার পর অনেক ড্রয়িং রুমে মিতুলের বাবা মাকে সালাম দিয়ে পাশে বসে কথাগুলো বলো। বিউটি বেগম কিছু খাবার অনেকের হাতে দিয়ে বলো, বাবা, এগুলো নিয়ে ছাদে যা তো, মিতুলকে দিয়ে আয়। অনেক বিনা বাক্য ব্যয়ে খাবারগুলো নিয়ে ছাদে গেল। মিতুল আর আয়ন ছাদে দৌড়াদৌড়ি করছে। ওদের সঙ্গে কিট্টি আর কুট্টিও দৌড়াচ্ছে। মিতুল এখন আর ওদেরকে ভয় পাচ্ছে না, বরং ওদের সঙ্গে উপভোগ করছে। অনেককে দেখে মিতুল থেমে যায়, খাবারগুলো রেলিংয়ের ওপর রেখে অনেক বলল, মা পাঠিয়েছে। আপনি আবার কষ্ট করে আনতে গেলেন কেন? মা বলল তাই। এছাড়া আপনি তো কিছুই খাননি। বাড়ি থেকে খেয়ে এসেছি, পেট ভরা আছে। টুটুল ভাইয়া আসলো না কেন? আসবে দুপুরে। আচ্ছা খান। অনেক ফোন চাপায় ব্যস্ত হয়ে পড়ল। মিতুল লজ্জ সংকোচে তরুণ খেতে পারছে না। অন্যদিকে অনেক চেঁচে খাবার নিয়ে এসেছে, না খেলেও তো মন্দ দেখে বিষয়টা। তাই সে কিছুটা বিস্কিট আয়নকে দিয়ে নিজে একটা বিস্কিট নিল। পরের বার মনে হলো অনেকও তো স্বাধীনী, তাই সে হাতের বিস্কুটটাই এগিয়ে দিয়ে বলল, নিন। অনেকে এবার মিতুলের মুখের দিকে তাকালো এবং আরেকবার হাতের দিকে তাকালো। মিতুল অবশ্য তার মুখের দিকে তাকায়নি, তার দৃষ্টি নত। মুখে সজ্জিত আভা। অনেকক্ষণ মিতুলের মুখের দিকে তাকিয়ে স্কুটি নিল। হাতে করে দেওয়ার পর না নিলে এতে মানুষটি অপমানিত হবে। বিস্কিটটা মুখে পড়ে ছাদে থাকা জবা গাছ থেকে একটা সাদা জবা ফুল ছিঁড়ে আনলো অনেক। অনধিকার চর্চাই হোক কিংবা মিতুলের সাজসজ্জার পূর্ণতায় দান করায়, উদ্দেশ্যই হোক না কেন, সে নিজ হস্তে জবা ফুলটি মিতুলের কানের পিঠে গুজে দিল
আশঙ্কিকতায় চমকে তাকালো মিতুল। এবার আর অন্যদিকে নয়, সরাসরি অনেকের মুখপানে তাকিয়েছে। সম্পূর্ণ মুখ রেখে মিতুলের চোখ আটকে গেল অনেকের স্বচ্ছই চোখ দুটিতে। অনেক হেসে বলল, একটা ফুলের ভীষণ অভাব বোধ হচ্ছে আপনার মাঝে। এখন একদম ঠিকঠাক লাগছে। মিতুল কোনো জবাব দিতে পারল না। তখন সে অনেকের স্বচ্ছ চোখের মাঝে আটকে আছে। এ দুটো চোখ কোথাও যেন এর আগে দেখেছে সে। চিত্রে অপেক্ষা করেও নওশাদ আজ মিতুলের দেখা পেল না। ভেবেছিল ক্লাস নিতে গেলে হয়তো দেখতে পাবি, কিন্তু ধারণা ভুল প্রমাণিত হলো। মিতুল বিহীন ক্লাসে উপস্থিত হওয়ার পর মেয়েটা আজ ক্লাসে কেন আসলো না, রায়া কিংবা আশিকে জিজ্ঞেস করাটাও দৃষ্টিকটু দেখায়। তাই সে তার অস্থিরতা মনে চেপে রাখলো আপাতত। বিউটি বেগম দুপুরের আয়োজন বেশ চমকপ্রদই করেছেন। খাবারের ডেকোরেশনই এত সুন্দর লাগছে যে প্রয়োজনের চেয়েও বেশি ক্ষুধা অনুভব করছে মিতুল। টুটুল অফিস থেকে সরাসরি রিম্পিতের বাড়িতে চলে এসেছে। ফ্রেশ হয়ে খেতে বসেছে সবার সঙ্গে। ওর ভাবভঙ্গি একদম স্বাভাবিক। এটা যে অপরিচিত জায়গা, সামনে এতগুলো অপরিচিত মানুষ, তাকে দেখে বোঝার উপায় নেই। সে তার মতো স্বাভাবিকভাবে খেয়ে যাচ্ছে। অন্যদিকে নিজের বাড়ি, নিজের মানুষজন সামনে থাকার পরও আড়ষ্ট হয়ে যাচ্ছে রিনভি। সে কিছুক্ষণ বাদে বাদে বাবা মায়ের মুখের দিকে তাকাচ্ছে। দুজনই ভীষণ খুশি, চোখে মুখে হাসির ছড়াছড়ি। টুটুলের বিশেষ যত্ন নিচ্ছেন বাবা মা উভয়ের। যে টুটুলকে ভীষণ পছন্দ হয়েছে এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তার বুকের গহীন থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এই দীর্ঘশ্বাসের শব্দ আর কেউ না শুনলেও পাশে বসে থাকা টুটুল ঠিকই শুনতে পেয়েছে। সে সকলের অগোচরে ফিসফিস করে বলল, খুব চিন্তিত মনে হচ্ছে। রিনভি ভুরু কুচকে তাকালো, জবাব দিল না। টুটুল নিজে থেকে বলল, বিয়ের কথা কি পাকাপাকি হয়ে গেছে? রিনভি মৃদু স্বরে বলল, এখনো না, তবে হয়ে যাবে মনে হচ্ছে। আপনি রাজি? রিনভি প্রশ্নটি শুনো এড়িয়ে গেল। সে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, তাই উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করল না। টুটুলকে এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে মিতুলের প্লেটে পোলাও তুলে দিতে দিতে বলল, তুমি তো একদমই খাচ্ছ না, দেখি আরেকটু পোলাও নাও। আমি এত খেতে পারবো না আপু। এত কই, সে কখন থেকে তো ওইটুকুই খাবার খাচ্ছ। চুপচাপ খাও বলছি। গরুর গোশত নাও, আমি রান্না করেছি। কে বলবে কিন্তু কেমন হয়েছে। মিতুলের কানে গুজে থাকা ফুলটি প্রায় পড়ে যাচ্ছিল। রিনভি ফুলটাও ঠিক করে গুজে দিল এবং বাম হাতে মিতুলের চুলগুলো একপাশে এনে দিল। টুটুলের কেন জানি না রিনভির এই আচরণ যত্নগুলো মনে ধরে গেছে। মিতুলের প্রতি কেয়ারটা না চাইতো তার মনে গেঁথে গেছে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে মিতুলকে নিজের রুমে নিয়ে এলো রিনভি। সঙ্গে আয়নও আছে। অনেক খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেছে। মিতুল রিনভি বুকসেলফ দেখে বলল, এত বই তুমি পড়ো? তুমি পড়ো আপু? রিনভি মুচকি হেসে বলল, হ্যাঁ, তুমি পারবে। না না না, আমার এত পড়াশোনা ভালো লাগে না। অনার্সেও পড়ছি আব্বু আম্মুর জন্য, নয়তো কবেই বিয়ে শাদি করে ফেলতাম। মিতুলের কথা শুনে রিনভি খিলখিল করে হেসে উঠল। আয়ন বেশ ভাবসাপ নিয়েই বলল। মিতুল আয়নের গাল টেনে দিল। রিনভি বলল, ওকে, বেশি আশকারা দিও না, মাথায় চড়ে বসবে একদম। মিতুল প্রতি উত্তরে হাসল। বিশ্রাম নিয়ে বিকেল অবধি থেকে ওরা রিনভিদের বাড়ি থেকে চলে এলো। আসার সময় অনেকের সঙ্গে দেখা হয়নি, বাড়িতে ছিল না সে। গাড়িতে ওঠার পর টুটুল ফিসফিস করে মিতুলকে জিজ্ঞেস করে। এনবিকে কেমন লাগছে তোর? মিতুল খুশিতে প্রায় আত্মহারা হয়ে বলল, ভীষণ ভালো, আমার খুব পছন্দ হয়েছে। কি মিষ্টি। তুমি প্লিজ রাজি হয়ে যাও ভাইয়া। শুধু আমি রাজি হলেই কি হবে? কেন হবে না? এনবিকেও ভালো করে দেখছিস, সুন্দরী, স্মার্ট, গোছালো একটা মেয়ে। আমাকে ওর পছন্দ হবে কেন? আমার ভাই কি কোনো অংশে কম? নায়কের মতো দেখতে, লাখে একটা। রিনভি আপু তোমাকে রিজেক্ট করবে না।
তুই এ তো শিওর হয়ে বলছিস কি করে? আমার মন বলছে রিনভি আপু বিয়েতে রাজি হবে। তাই নাকি? দেখা যাক তোর মনে কথা কতটা সত্যি হয়। সত্যি হলে কি দেবে? আমার একটা শালাবাবু তোকে দিয়ে দেব। মানে কি? মানে আবার কি, অনি গায়ন দুজনেই সুন্দর, যাকে ভালো লাগে তার গলায় তোকে ঝুলিয়ে দেব। তোমার শুধু ফালতু কথা, যাও সরো। মিতুলকে রাগিয়ে দিয়ে টুটুল বেশ মজা পেয়ে হাসছে। নওশাদ বাড়িতে ফিরে গোসল করে খেতে বসেছে। শামসুল নাহার খাবার বেড়ে দিতে দিতে জিজ্ঞেস করলেন, চৈতির সাথে আর কথা হয়েছিল? না, কেন? মেয়েটা ওভাবে বাড়ি আসলো, আবার কাঁদলো, ব্যাপার কি বলতো? আমি জানি না মা। ওকে তোর পছন্দ হয়েছে? অপছন্দের কিছু নেই, মেয়েটা বেশ ভালো, কিন্তু আমি এখন বিয়ের করব না। এ আবার কি কথা? গতকালও বললি বিয়ে করতে চাস না, এখন তোর হয়েছে কি বলতো? কি যেন বলতে না চেয়েছিলি? নওশাদ নিজেও ভেবে নিয়েছে আজ সে মাকে মিতুলের কথা বলবে। সে খেতে খেতে বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, মিতুলের সঙ্গে আমার দেখা হয়েছে মা। শামসুল নাহার বিস্মিত কণ্ঠে বলেন, বলিস কি? কোথায়? কলেজে। তুই যেখানে আছিস? হ্যাঁ, অনার্সে ভর্তি হয়েছে এখানে। কথা হয়েছে তোদের? হ্যাঁ। এত বছর পর দেখা হলো, কিছু বলেছে? ও আমার সাথে কথা বলতেই ইচ্ছুক না। তুই কি ওর জন্যই এখন বিয়ে করতে চাচ্ছিস না? জানি না মা। জানি না তো, কোনো উত্তর হলো না। নওশাদ, তুই কি ভেবে সিদ্ধান্ত নিচ্ছিস? মিতুলের জন্য উতলা হওয়ার কারণ তো দেখছি না আমি। আমি এখন আর এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। তুমি বাবাকে বলে বিয়ের কথাবার্তা পিছিয়ে দাও, আমার কিছু সময় প্রয়োজন। নওশাদ, নওশাদ চোখ তুলে তাকাতেই শামসুল নাহার চুপ হয়ে গেলেন, শান্ত দৃষ্টি। তবু তিনি আর কিছু বলতে পারলেন না। আদো খাওয়া প্লেটে হাত ধুয়ে নওশাদ রুমে গিয়ে দরজা আটকে দিল। আলমারির তাক থেকে খুঁজে বের করলো কালো রঙের একটা পুরনো ডায়েরিটা মিতুল তাকে জন্মদিন উপলক্ষে উপহার দিয়েছিল। তখন মিতুল ভীষণ ছোট, ক্লাস 8-এ পড়ে। ডায়েরির উপর হাত বুলিয়ে নওশাদ মুচকি হাসে। চোখের দৃশ্যপটে ভেসে ওঠে মিতুলের ছোটবেলার চাঞ্চল্য। নওশাদ মিতুলের প্রাইভেট টিচার ছিল। নওশাদের বাবা নাইম মৃধা পেশায় একজন ব্যাংকার। চাকরি সূত্রে তার বদলি হয় শরীয়তপুর। ছেলে এবং স্ত্রীকে নিয়ে তিনি শরীয়তপুরেই বসবাস শুরু করেছিলেন। নওশাদ একা ঢাকায় থাকতে চাইলে বাবা মা কেউই রাজি হয়নি। একমাত্র ছেলেকে রেখে তারা দূরে থাকতে পারবেন না। পড়াশোনা গ্রামে থেকেই করা যাবে। শরীয়তপুর থেকে ঢাকা দূর তো আহামরি কিছু নয়। নওশাদ নিজেও বাবা মায়ের ভীষণ ভক্ত। মায়ের হাতে রান্না না হলে সে পেট ভরে খেতেও পায় না। তাই বাবা মায়ের সঙ্গে তারও নতুন ঠিকানা হয়েছিল শরীয়তপুর নামক জেলা। ওখানে এসে সে বসে থাকেনি, বেসরকারি স্কুলে চাকরি করত এবং পাশাপাশি অনেকগুলো টিউশনই করাতো। তাদের মধ্যে একজন ছিল মিতুল। নওশাদ মিতুলকে বাড়িতে গিয়ে পড়াতো। ক্লাস 8 থেকে 10 পর্যন্ত সব কিছু স্বাভাবিক নিয়ম অনুযায়ী চলছিল। মিতুলের মাঝে পরিবর্তন আসে ওর এসএসসি টেস্ট এক্সামের পর। হয়তো পরিবর্তন আরও আগেই এসেছিল, নওশাদ বুঝতে পারেনি। মিতুলের ফাইনাল পরীক্ষার 1 মাস আগে আচানক মিতুল একটা ঘটনা ঘটিয়ে ফেলে। সে নওশাদকে ভালোবাসার কথা জানায় এবং এটাও বলে সে যদি মিতুলকে বিয়ে না করে তাহলে সে পরীক্ষা দেবে না। এমন একটা সিচুয়েশনে পড়ে নওশাদ দিশা হারিয়ে ফেলে। মিতুলকে নিয়ে সে কখনোই সেভাবে কিছু ভাবেনি। অনেকভাবে সবার অগোচরে সে মিতুলকে বোঝানোর চেষ্টা করে। ওর আবেগকে প্রশ্রয় না দিয়ে
বকাঝকাও করে, কিন্তু মিতুল ছিল বুঝতে নারাজ। কথা এক কান থেকে আরেক কানে গেল কথা এক কান থেকে আরেক কানে গেল কথা এক কান থেকে আরেক কানে গেল। গ্রামে গুঞ্জন উঠল নওশাদের সাথে মিতুলের প্রণয়ের সম্পর্ক। গ্রামে অবশ্য আরও একটু মশলা মাখিয়ে কথাটি রটানো হয়েছিল। বন্ধুমহল এবং গ্রামে নওশাদের মানসম্মান খোয়ানো গিয়েছিল। নওশাদেরটা মানতে পারেনি। অল্প বয়সে রাগ সামলাতে না পেরে মিতুলের বাড়িতে গিয়ে রাগারাগি করে। এক পর্যায়ে সে মিতুলকে সবার সামনে একটা থাপ্পড়ে দিয়েছিল। ওই তো শেষবার দেখা মিতুলের কান্না কান্না মুখ। এরপর এতগুলো বছর আর কখনো মিতুলকে সে দেখেনি, গ্রামেও যায়নি। সেদিনই সে ঢাকায় এসে মেসে থাকা শুরু করেছে। এর মাস 6 পর নাইমুন মিতা বদলি নিয়ে ফের ঢাকায় চলে আসেন। নওশাদের মাঝে অনুতপ্ত বোধ হয়। তখন অনেকটা দেরি হয়ে গেছে। সে একবার গ্রামে গিয়েছিল, তখন মিতুলের খোঁজ নিয়ে জানতে পেরে ওরা এখন আর এখানে থাকে না, ঢাকায় থাকে। এত বড় ঢাকা শহরে কাউকে খুঁজে পাওয়া এতটাও সহজসাধ্য নয়। মিতুলের ফোন নাম্বার নেই, ছবি নেই, কোনো উপায়ও নেই বা কোন উপায়ই বা খুঁজবে। মিতুলের চাচা চাচি থেকে যে জিজ্ঞেস করবে, কিংবা গ্রামে মিতুলের ঘনিষ্ঠ কারোর নিকট থেকে ঠিকানা নাম্বার জোগাড় করবে, সেই মুখটাও তো ছিল না। মিতুলের সাথে শেষ দিনের ঝামেলা গ্রামের কে না জানে। নওশাদ দগ্ধ হতে থাকে, বুঝতে পারে নিজের ভুলও। সেদিন ওভাবে রিয়াক্ট না করে অন্যভাবে বোঝানো যেত। সবচেয়ে বাড়াবাড়ি করেছিল সে মিতুলের গায়ে হাত তুলে। মিতুলের তখন অল্প বয়স, চোখে রঙিন চশমা। খুব কাছ থেকে কোনো পুরুষের সঙ্গ পেলে সেটা নওশাদই ছিল। এমন অবস্থায় মিতুলের দুর্বল হওয়াটাও কোনো অস্বাভাবিক ব্যাপার ছিল না। সমস্যাটি ছিল নওশাদের তরুণ বয়সের টকবকে রাগ, যা সে এখন বুঝে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। তার সেই অনুতপ্ত ও দগ্ধতা কখনো যে মনের মাঝে মিতুলের জন্য আলাদা একটা ঘর তৈরি করেছে তা সে জানে না, এমনকি মিতুল নিজেও জানে না। কখনো জানানোর সুযোগ সে পাবে কিনা নওশাদ সেটাও জানে না। অতীত কল্পনার পরিশেষে নওশাদ ডায়েরির পাতায় হাত বুলিয়ে স্বগোক্তি করে বলল, আই মিস ইউ মিতুল। ঝিরিঝিরি বৃষ্টিতে মুখরিত চারিপাশ, সব দিকে বৃষ্টির ঝমঝম আওয়াজে ঠান্ডা পরিবেশ। কম্বল গায়ে দিয়ে কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমানোর মতো ওয়েদার। এমনই পরিবেশে মিতুলে বেশ আয়েশ করেই ঘুমাচ্ছিল। আর আয়েশ বেশিক্ষণ টিকল না। মায়ের ধাক্কাধাক্কি চেঁচামেচিতে বাধ্য হয়ে উঠতে হলো তাকে। ঘুম জড়ানো কণ্ঠে মিতুল বিরক্ত হয়ে বলল, ডাকো কেন? মমতা বেগমের ঝাঁঝালো কণ্ঠ ভেসে আসে। ডাকি কেন মানে? ক্লাসে যাবি না? এই বৃষ্টির দিনে ক্লাসে যায় কে? কেউ না গেল তুই যাবি, জলদি ওঠ। আজ থাক মা, বৃষ্টি তো বাইরে। বেশি বৃষ্টি নেই, গুড়ি গুড়ি পড়েছে, ছাতা নিয়ে যাবি, ওঠ এখনই। মমতা বেগম এক প্রকার জোর করে মিতুলকে ওয়াশরুমে ঢুকিয়ে দিলেন। রাগে চিৎকার করে মিতুল এখন কাঁদতে ইচ্ছে করছে। পড়াশোনার পিণ্ডি চটকাচ্ছে সে। কেন যে পড়াশোনা আবিষ্কার হয়েছিল? পড়তে পড়তেই তার ইহকাল শেষ হয়ে যাবে। আজ ভার্সিটিতে না গেলে কেমন ক্ষতি হয়ে যেত। সে রাগ করে কোনো রকম তৈরি হয়ে ছাতা না নিয়ে বেরিয়ে পড়ে। এমনকি নাস্তাও করলো না। মমতা বেগম এতবার করে ডাকলেন, কিন্তু মিতুল শোনার মতো পাত্রী নয়। সে আজ ইচ্ছে করে বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধাবে, তারপর বাড়ির মানুষ বুঝবে মজা। বাড়ির সামনেতেই অহরহ খালি রিক্সা যাচ্ছে আজ, কিন্তু মিতুল কোনো রিক্সায় উঠছে না। সে বৃষ্টিতে ভিজে হাঁটছে। পাশ থেকে কেউ একজন তখন মিতুলের মাথায় ছাতা ধরল। ব্যক্তি নিজেও তার সঙ্গে একই ছাতার নিচে। মিতুল বিস্ময় নিয়ে তাকানোর পর রূপককে আবিষ্কার করে। মায়ের উপর রাগ সে রূপকের উপর খাটি ঝাঁঝালো স্বরে বলল, এখানে ছাতাটি নাও, তোমার মা পাঠিয়েছে। মিতুল আরও গম্ভীর হয়ে বলল, না, আপনি ছাতা নিয়ে চলে যান। জেদ করছো কেন? আমার জেদ আছে, আমি জেদ করি। আমার জেদ আছে, আমি জেদ করি। তাতে আপনার সমস্যা কি? আমি কি আপনার জেদ ধার নিয়েছি? মিতুল ছাতার নিচ থেকে সরে গেল। এবার রূপক শুধু মিতুলের মাথার উপরেই ছাতা ধরল। সে বৃষ্টিতে ভিজতে ভিজতে বলল, প্লিজ মিতুল, তোমার মা চিন্তা করবে, ছাতা নিয়ে যাও। করুক চিন্তা, আপনার কি?
মা আমার, আপনার তো না। ঝগড়া পরে করা যাবে, তুমি ছাতাটা ধরো প্লিজ। মিতুলের এক জেদ, সে দুহাত বগল দাপা করে সরে দাঁড়িয়ে বলল। না। রূপক কতক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, এরপর উপায়হীন হয়ে পেছন থেকে মিতুলের ব্যাগ টেনে ছাতা নিচে নিয়ে এলো। নিজেও যদিও ছাতা নিচে, কিন্তু ছাতার বেশিরভাগ অংশটাই মিতুলের দিকে। রূপক বৃষ্টিতে ভিজছে, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। এমনকি মিতুল যে রেগে মেগে তাকে কথা শোনাচ্ছে সেদিকেও সে কোনো ভ্রুক্ষেপ করছে না। অসভ্য ফাজিল বদলোক, আমার ব্যাগ ছাড়েন বলছি, নয়তো এখনই খামচি দিব। মেজাজ খারাপ হচ্ছে আমার। রূপক শান্ত কণ্ঠে বলল। যা ইচ্ছে বলো, যা ইচ্ছে করো, আমি তো ছাড়বো না। সম্পূর্ণ রাস্তা হেঁটে হেঁটে ভার্সিটিতে পৌঁছালো মিতুল, সঙ্গে রূপকও। মমতা বেগমের সাথে কথার ছলে সেদিন সে মিতুলের ভার্সিটির নামও জেনেছিল, তাই মিতুলকে জিজ্ঞেস করার প্রয়োজন হয়নি। হেঁটে আসার দরুন প্রথম ক্লাসের অর্ধেক সময় মিতুলের ভার্সিটির লাইফে টাইম নিয়ে এত প্যারা নেই। তবে অর্ধেক সময় যখন চলে গেছে, তখন মিতুল আর প্রথম ক্লাসটা করবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে। ভার্সিটির গেটের কাছে এসে পরপর 3টা হাসি দিল রূপক। মিতুল মুখ গোমরা করে বলল, বেশ হয়েছে, বৃষ্টিতে ভিজে অন্যকে সাহায্য করার মজা বোঝেন এখন। রূপিক কিছু বলতে যাবে, এর পূর্বেই আবারও হাসি দিল। নাক টেনে হাত ঘড়িতে সময় দেখে বলল, প্রথম ক্লাস তো মনে হয় করবে না আর। মিতুল সরু দৃষ্টিতে তাকালো। এই ছেলে কি মনও পড়তে পারে নাকি? তাছাড়া ক্লাস কয়টা থেকে শুরু হয় এসব তো সে রূপককে বলেনি। এত কিছু সে জানে কি করে? কৌতূহল প্রবণতা প্রকাশ না করে বলল, না। তাহলে আমার সাথে এসো। কোথায়? কফি খাবো, 1 কাপ কফি না হলে এখন আমার চলবেই না। সময় কাটানোর জন্য হলেও মিতুল রাজি হয়ে গেল। এছাড়া তার নিজেরও আজ ক্লাস করার বিন্দুমাত্র ইচ্ছে নেই। ওরা দুজন ভার্সিটির সামনের ক্যাফেতে গেল। ওখানে কফি ছাড়াও সিঙ্গারা, সমুচা পাওয়া যায়। এখন ক্যাফে সম্পূর্ণ ফাঁকা। কলেজ ভার্সিটির সব স্টুডেন্টই তো ক্লাসে। ওরা নিরিবিলি একটা টেবিল দখল করে বসলো। রূপক 2টো কফি অর্ডার দিতে চাইলে মিতুল বাধা দিয়ে বলল, আমি কফি খাবো না। কেন? তিতকুটে কফি আমার পছন্দ না। আমি খুব ভালো কফি বানাতে পারি। আপনি কি চীনে কফি বিক্রি করেন নাকি? বোকার মতো কথা বলো কেন? কফি বিক্রি না করলে কি কফি বানানো যায় না? যেভাবে বললেন আমি ভাবলাম আপনি বেশ প্রফেশনাল হবেন। রূপক কোনো উত্তর দিল না। কফি দিতে বলল একটা। মিতুল চুপচাপ বসে আছে। সকালে না খাওয়ার দরুন পেট পাকাচ্ছে এখন। খাবারের সঙ্গে রাগ করলেই হয়তো ক্ষুধা তখন বেশি লাগে। রূপকের ওপর মিতুলের কিঞ্চিত রাগও হলো। সে বলেছে সে কফি খাবে না, সিঙ্গারা, সমুচা কিছু যে খাবে না তা তো বলেনি একবারও। তার কি উচিত ছিল না মিতুলকে খাবার সাধা? কোনো ম্যানার্স নেই, কিচ্ছু না। মিতুল নিজের উপরই বিরক্ত হলো। রূপকের মাঝে একটা কথা বলল না। মিতুলের ফোন বাজছে। মমতা বেগম ফোন করেছেন। মিতুল 2বার কল কেটে দেওয়ার পরও তিনি কল করেই যাচ্ছেন। অগত্যা মিতুলকে কল রিসিভ করতে হলো। রূপক তখন বলল, তুমি একটু বসো, আমি নাপা নিয়ে আসি। ভীষণ মাথা ব্যথা করছে, জ্বর আসবে বোধহয়। মিতুলের রাগ হলো। এত কৈফত কে চেয়েছে ভাই? নিজের পেট শান্তি করে এখন তুই ওষুধ খাবি নাকি বৃষ্টির পানি খাবি খা। সেই রূপকের কথার জবাব দিল না। মমতা বেগম ফোনের ওপাশ থেকে বলছেন, কোথায় আছিস এখন? ক্যাম্পাসে। রূপক ছাতা দিয়েছে তোকে? তুমি তাকে কেন ছাতা দিয়ে পাঠিয়েছো? ও নিচে যাচ্ছিল, তাই তুই তো ছাতা নিলি না? ইচ্ছে করেই নেই। রাগ করে খেলিও না। তুমি বাসায় ঘুমাও মা, আমি রাখছি। মিতুল ফোন কেটে দিয়ে আবারও চুপ করে বসে রইল। একবার ভাবলো সে নিজে সিঙ্গারা কিনে খাবে, পরে আবার ভাবলো রূপক এসে দেখলে তাকে নিয়ে মজা উড়াতে পারে। রূপক যাওয়ার পরপরই না হয় খাবে। সে বাইরে তাকালো। বৃষ্টি বেড়েছে আবার। এক পশলা বৃষ্টি মাথায় নিয়ে একটা সুন্দরী মেয়ে ক্যাফেতে এলো। তখন পেছনে এলো একজন পুরুষ। পুরুষটি মিতুলের চেনা, প্রথম বয়সের আবেগ ভালোবাসা, যার নাম নওশাদ। সে একটু নড়েচড়ে বসলো। কেমন যেন অস্বস্তি অনুভব হচ্ছে তার। একা বলেই হয়তো অস্বস্তিটা ক্রমান্বয়ে পাল্লা দিয়ে বাড়ছে। রূপকটা কেন এখনো আসছে না? অন্তত তার উপস্থিতিতে এরকম অস্বস্তি তো হবে না। ভেতরে আসার পর নওশাদের সাথে তার চোখাচোখি
হয়ে গেল। নওশাদ যে মিতুলকে দেখে অবাক হয়েছে সেটা তার চোখের ভাষাতেই স্পষ্ট। এখানে বসবো? চৈতির প্রশ্ন শুনে নওশাদ দৃষ্টি ফিরিয়ে নিল। স্মিত হেসে বলল। বসুন। চৈতি বসেছে মিতুলের দিকে পিঠ করে। আরোর সম্মুখে চেয়ারে নওশাদ। এখান থেকে স্পষ্ট সে মিতুলকে দেখতে পাচ্ছে। চৈতিকে রেখে যে মিতুলের কাছে আসবে সেটাও পারছে না আপাতত। সেই মুহূর্তেই মিতুলকে অসম্ভব রকম অস্বস্তির হাত থেকে বাঁচাতে রূপক চলে আসে। তার হাতে প্যাকেট। মিতুল জানতে চাইল, কি এগুলো? পরোটা আর ডিম ভাজি, খেয়ে নাও। সামনের চেয়ারে বসে চুল ঝাড়তে ঝাড়তে বলল রূপক। আপনি না ওষুধ আনতে গেলেন? এনেছি সঙ্গে তোমার খাবারও। সকালে তো খাওনি। এটাও কি মা আপনাকে বলেছে? তোমার কি ধারণা আমি মন বিশেষজ্ঞ? মন পড়তে পারি? আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি। এখন এসব মন্টন আমি বুঝি না। সে তো আপনাকে দেখলেই বোঝা যায়। এত দূর গিয়ে এগুলো না এনে সিঙ্গারা সমুচা খাওয়ালেই তো হতো। ওগুলো বাসি। বলেছে আপনাকে। তোমার সঙ্গে তর্ক করতে চাইছি না, চুপচাপ খেয়ে নাও। পেটে ক্ষুধার যন্ত্রণা থাকায় মিতুল নওশাদের কথা যেন বেমালুম ভুলে গেছে। সে খাবার খাচ্ছে চুপচাপ। রূপকও ওষুধটা খেয়ে নেয়। চৈতি কফিতে চুমুক দিয়ে বলল, আমার হয়তো এভাবে চলে আসা ঠিক হয়নি, তাই না? নওশাদের মন মিতুলের দিকে পড়ে আছে। তার চেয়েও বেশি কৌতূহল হচ্ছে এটা জানার জন্য যে সাথের ছেলেটা কে। সে উদাসীনভাবে চৈতিকে বলল, না না, ইটস ওকে। ওই দিন বাসায় চলে গেলাম, আজ আবার কলেজে। নিজের কাছেই বিষয়টা খারাপ লাগছে। আপনি বা আমাকে কিভাবে দেখছেন কে জানে। নওশাদ এবার চৈতির দিকে তাকালো বিনয়ী হয়ে বলল, আমি সত্যিই আপনাকে নিয়ে কিছু ভাবছি না। সব কিছুই স্বাভাবিকভাবে নিচ্ছি। আপনি শুধু শুধু নিজেকে ব্লেম করবেন না প্লিজ। আমি আসলে যে কথা বলতে এসেছি, আপনি নাকি এখন বিয়ে করতে চাচ্ছেন না? নওশাদ মিতুলের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। কারণটা কি জানতে পারি? কতটা সময় দরকার? নওশাদের চোখে চোখ রেখে জানতে চাইল চৈতি। ওই চোখে আবেদন, আকুলতা, ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা স্পষ্ট। নওশাদ বিভ্রান্তিতে পড়ে যায়। দৃষ্টি সরিয়ে বলে, আমি আসলে সময়টা সঠিক জানি না। যদি বলি আমি আপনার জন্য অপেক্ষা করব? এটা না করলেই বোধহয় ভালো হবে। আমি কবে না কবে বিয়ে করি তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি ঠিক ঠিকানা ছাড়াই অপেক্ষা করতে চাই। আপনার হয়তো আমাকে এখন অনেকটা ছোট কিংবা স্যাসরা টাইপ মেয়ে মনে হতে পারে, কিন্তু আমি আসলে স্পষ্টভাষী। মনের মাঝে কিছু লুকিয়ে রাখতে পারি না। আমার মা নেই, ছোটবেলা থেকেই বাবার কাছে বড় হয়েছি। মনের সকল কথা বাবাকে বলা যায় না, তাই আমি নিয়মিত ডায়েরি লিখতাম, এখনও লিখি। বাবা যেদিন আপনার ছবি দেখালো, আপনার সম্পর্কে আমায় বলল, আমার কেন জানি না আপনাকে সামনে থেকে না দেখেই ভালো লেগে গেছে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাকে নিয়ে অনেক কথাই আমার ডায়েরিতে লেখা আছে। এখন এত অল্প সময়ের ভালো লাগাকে আপনি ভালোবাসা, পাগলামি, মোহ যা ইচ্ছে বলতে পারেন, কিন্তু আপনার জন্য অপেক্ষা করতে নিষেধ করতে পারবেন না। নওশাদ বাখারা। তার শব্দ ভাণ্ডারে উত্তর দেওয়ার মতো কোনো উত্তর নেই যা দিয়ে সে বাক্য বুনবে। তার শব্দ ভাণ্ডারে কোনো উত্তর দেওয়ার মতো শব্দ নেই যা দিয়ে সে বাক্য বুনবে। হঠাৎ করে মনে হচ্ছে দমকা হাওয়া এসেছে। আচ্ছা, মিতুলের সাথে যদি তার দেখা না হতো তাহলে কি সে চৈতিকে বিয়ে করতে রাজি হয়ে যেত? শুধুমাত্র মিতুলের জন্যই কি সে সব কিছু থেকে নিজেকে দূরে রাখতে চাইছে? চৈতি নওশাদের নিস্তব্ধতাকে মুচকি হেসে উড়িয়ে দিয়ে বলল, আমার কোনো উত্তর ও চাই না। আচ্ছা, আমরা চাইলে কি এখন বন্ধুর মতো থাকতে পারি না?
বন্ধুত্বের আবদার ফেরানো মুশকিল, তার চেয়েও বেশি মুশকিল হয়ে যায় যখন একটা মেয়ে চেয়েছে বন্ধুত্বের হাত বাড়ায়। নওশাদ চৈতির মনোকষ্ট আর বাড়াতে চাইল না, সহর্ষে বলল, অবশ্যই।